আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা লাইভ ক্লাসে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি। তো তোমরা জানো আমরা দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি এবং এই অনলাইন ক্লাসকে আরও বেগবান করার জন্য বা তোমাদের সাথে সরাসরি ক্লাসের যে স্বাভাবিক অর্থাৎ করোনার পূর্বে আমরা যেভাবে ক্লাসগুলো নিতাম সেভাবে ক্লাসগুলোকে সম্পূর্ণ করার জন্য আমরা এখন লাইভ ক্লাস অংশগ্রহণ করছি। এই লাইভ ক্লাসের পৃষ্ঠপোষকতায় তত্ত্বাবধানে রয়েছে আমাদের দৌলতপুর কলেজ দিবানুষের অধ্যক্ষ এস এ মানিসুর রহমান স্যার। তো আজকে আমি গাজী মুফাজ্জল হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দিবানুষ, দৌলতপুর খুলনা, আমরা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তা আগে আমরা গাণিতিক সমস্যাটি অথবা রামিলটি অথবা অঙ্কটি কেমন আছে এটি আমরা দেখি। তাহলে এটি আমাদের সুরমা কোম্পানি লিমিটেড অর্থাৎ সুরমা কোম্পানি লিমিটেডের একটি অঙ্ক। এইখানে আমরা প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা না করে 10 টাকা করে করব। প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 সাধারণ শেয়ারে বিভক্ত দেওয়া মিল নিম্ন প্রদত্ত হল। অর্থাৎ সুরমা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 40,000 শেয়ারের 10 টাকা করে প্রতিটি শেয়ার, এটি সাধারণ শেয়ার। দেওয়া মিলের যে উপাদানগুলি রয়েছে, সাধারণ শেয়ার মূলধন 2,50,000 টাকা। এইখানে দেখো কিন্তু তোমাদের নাই, শেয়ারের সংখ্যা নাই, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই 2,50,000 টাকাকে 10 দিয়ে ভাগ করলে আমরা শেয়ারের সংখ্যা পাবো। যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 90,000 টাকা, প্রদ হিসাব 40,000 টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 30,000 টাকা, 5% বিনিয়োগ 31/3/19 1,20,000 টাকা। এই বিষয়ে আমরা আলোচনা পরে করব। এরপর আছে সংরক্ষিত আয় বিবরণীর জের 75,000 টাকা, প্রদ নোটস 25,000 টাকা, ঋণপত্র 50,000 টাকা। এই হচ্ছে আমার রাওমিলের উপাদান। এবার অন্যান্য তথ্য বলি। 1. নিট লাভের 20,000 টাকা দ্বারা কল্যাণ তহবিল তৈরি করো। তাহলে আমার নিট লাভের যে পরিমাণ আছে তার 20,000 টাকা দ্বারা কল্যাণ তহবিল তৈরি করব। 2. 30,000 টাকা দ্বারা লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করো। তাহলে 30,000 টাকার পরিমাণে আমার লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করতে হবে এবং শেয়ার মূলধনের অর্থাৎ এই যে আদায়কৃত শেয়ার মূলধন 2,50,000 টাকা, এর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, অর্থাৎ এটা ঘোষণাকৃত লভ্যাংশ। এবং করণীয় বিনিয়োগের সুদের পরিমাণ কত। তো আমরা এক একটি করণীয় করি, এক একটি সমাধান করি। তো আশা করি রাওমিলের উপাদান এবং অন্যান্য তথ্যাবলীর ভিতর কোনো প্রশ্ন নাই। আর যদিও প্রশ্ন থাকে তো আমরা অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রায় সমাধান করব, এরপরও প্রশ্ন থাকলে তোমরা করতে পারবে। তাহলে আমাদের সমাধান ক দেখি আমরা। সমাধান ক। সমাধান ক, এখানে বলা হয়েছে বিনিয়োগের সুদের পরিমাণ কত। তাহলে আমরা লিখব বিনিয়োগের সুদের পরিমাণ। বিনিয়োগের সুদের পরিমাণ। বিনিয়োগের সুদের পরিমাণ সমান সমান আমাদের বিনিয়োগকৃত টাকা আছে দেখো 1,90,000, এই 1,20,000, এইখানে সুদের পরিমাণ 5% গুণ 5% গুণ 9 ভাগ 12। এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখো। 1,20,000 টাকা 5%, তাহলে হবে 6,000 টাকা। এটাকে গুণ 9 ভাগ 12, তাহলে এইখানে আমরা পাবো 4,500 টাকা।
4,500 টাকা। এটা দেখো, এই টাকা 1,20,000 টাকা, 5%, এখানকার 5%, এবং 31/3/9। তাহলে এখানে যদি আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের শেষ হয়, তাহলে বছর হয় 12 মাসে, তাহলে আর বাকি থাকে 9 মাস। এই জন্য গুণ 9 ভাগ 12। তাহলে এই টাকার পরিমাণ হচ্ছে 6,000 গুণ 9 ভাগ 12, অর্থাৎ 4,500 টাকা। এই সমাধান কয় কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তাহলে আশা করি কোনো প্রশ্ন নাই, আমরা সমাধান ক্ষয়ের দিকে যাব। সমাধান খ। সমাধান ক্ষয় বলা হচ্ছে কি, সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা আগে আমাদের কোম্পানির নাম লিখব, সুরমা কোম্পানি লিমিটেড। সুরমা কোম্পানি লিমিটেড। আচ্ছা, এরপর যেটি করণীয় সেটি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। লিখলাম সংরক্ষিত আয় বিবরণী। আয় বিবরণী, তাহলে এটা হচ্ছে, যেহেতু দেখে একটি অপশন মাত্র এখানে বলা আছে 31/3/19, তো আমরা এটা 19 সালের অঙ্ক ধরতে পারি। তারপরও আমরা যেহেতু আর অন্য আনুষঙ্গিক বিষয় নাই, একটু ফরম্যাট আকারে লিখে রাখি, অর্থাৎ ড্যাশ ড্যাশ সালের ড্যাশ ড্যাশ বছরের সমাপ্ত বছরের জন্য। তাহলে এবার আমরা দেখি আমাদের কি কি উপাদান আছে। দুটো টাকার ঘর নিব আমরা। টাকা, টাকা। তাহলে আগে আমরা দেখি আমাদের কোন কোন উপাদান এখানে আমরা নিব। সংরক্ষিত আয় বিবরণীর জের, তাহলে সংরক্ষিত আয় বিবরণীর জেরটা নিব, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নিব, এবং এই যে অন্যান্য তথ্যাবলী যে উপাদানগুলি আছে, মনে করা হচ্ছে প্রায় সব উপাদানগুলি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা দেখি সংরক্ষিত আয় বিবরণীর জের দিয়ে শুরু করি। সংরক্ষিত আয় বিবরণীর যে টাকার পরিমাণ ৭৫,০০০ টাকা। এরপর দেখো, আমরা বাদ কর্তন সমূহ বা বাদ ব্যয় সমূহ যেটাই বলি, এগুলো আমরা পরে দিব। দেখি এইখানে আর কি নেওয়ার মতো আছে। আর একটি অপশন আমরা দেখতেছি, দেখো সংরক্ষিত আয় বিবরণী যে তৈরি করো, নিট লাভ ১ লক্ষ টাকা। তাহলে এইটা আমরা এখানে নিব, চলতি বছরের নিট মুনাফা। এটা
চলতি বছরে নিট মুনাফা 1,00,000 টাকা। যোগ বিয়োগগুলো আমরা পরে করব, যদি আমাদের এরপরে আর কোনো সংযোজন বিয়োজন থাকে এটা দেখার পর। পরবর্তীতে আমরা দেখব এইখানে দেখো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, তাহলে আমরা এইখানে লিখব বাদ প্রদান সমূহ, অর্থাৎ কি কি আমরা প্রদান করেছি এর অনুকূলে বাদ প্রদান সমূহ। প্রদান সমূহ দেখো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আমাদের 30,000 টাকা। পরে দেখো নিট লাভের অন্যান্য তথ্যাবলী, নিট লাভের 20,000 টাকা দ্বারা কল্যাণ তহবিল, তাহলে এটা কল্যাণ তহবিল। কল্যাণ তহবিল 20,000 টাকা। 30,000 টাকা ধারা লভ্যাংশ সমতাকরণ তহবিল, তাহলে এটা লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল 30,000 টাকা। এবং সর্বশেষ 3 নম্বর অন্যান্য তথ্যাবলী দেখো, শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, তাহলে এটা আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশের হিসাবটা আমরা একটু নিচে বসাই। যে ঘোষণাকৃত লভ্যাংশ সকল সময় আদায়কৃত মূলধনের পরে হয়ে থাকে, অর্থাৎ 2,50,000 গুণ 10%, এইখান থেকে আমরা পাবো 25,000 টাকা। তাহলে এইখানে দেখো আমার 30,000, 30,000, 60 আর 20, 80 আর 25, অর্থাৎ 1,05,000। এইটা তাহলে আমরা এবার যোগ করে দিই, এখানে যেহেতু আর কোনো অপশন নাই, এইটা 1,75,000 বাদ প্রদান সমূহের ফলাফল 1,05,000। তাহলে এইখান থেকে বাদ দিলে আমরা পাবো 70,000। এটাই হচ্ছে আমার জের বা উদ্বৃত্ত। জের বা উদ্বৃত্ত। তাহলে অঙ্কটা তোমরা দেখো, এই সমাধান গয়ের অপরগুলো তোমরা একটু সুন্দর করে দেখো। আমার সঞ্চিতি, যেহেতু আমার সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত, তো সংরক্ষিত আয় বিবরণীর যে 75,000 চলতি বছরের নিট মুনাফা, এই যে নিট মুনাফা 1,00,000 টাকা, দুটা যোগ করলে 1,75,000। প্রদান সময়ের ভিতরে রয়েছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, কল্যাণ তহবিল 20,000 টাকা, লভ্যাংশ সমতাকরণ তহবিল 30,000 টাকা, শেয়ার মূলধনের অর্থাৎ 2,50,000-এর 10% 25,000 টাকা।
1,75,000 থেকে 1,05,000 টাকা বিয়োগ করলে আমরা পাবো 70,000 টাকা। এটাই হচ্ছে আমার সমাপনী জের বা উদ্বৃত্ত অথবা সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী জের। তাহলে এরপর আমরা যাব সমাধান গয়। সমাধান গ। দেখো, এটা সংরক্ষিত আয় বিবরণী না, সমাধান গয়ে বলা হয়েছে শেয়ার হোল্ডারদের স্বত্ব ও দায়সমূহের পরিমাণ নির্ণয় করো। তাহলে শেয়ার হোল্ডারদের স্বত্ব ও দায়সমূহের পরিমাণ নির্ণয় করতে বলে এটা হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণের একটি অংশ। আমরা লিখি সেই বিষয়টি। আর্থিক অবস্থার বিবরণী, এটাকে আমরা আংশিক বলবো বা পার্টিয়াল, কেননা যেহেতু আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের উপাদান থাকে ইকুয়াল টু এল প্লাস ওই, তো ওইখানে আমাকে যেহেতু শুধুমাত্র আমার শেয়ার হোল্ডারদের শর্ত অর্থাৎ এটা এবং দায়সমূহ এটা চাইছে, এই জন্য আমরা এটাকে আংশিক বলবো। আর যে সংশ্লিষ্ট বছর, ওই বছরের শেষ তারিখ এবং ওই সময়টা। তাহলে আমরা দেখি আমাদের কি কি বিষয় এখানে নিয়ে আমরা এটি সমাধান করতে পারি। তো পূর্বের ক্লাসে কিন্তু আমরা এটাকে 4টে পাল্টে ভাগ করেছিলাম। 1 শেয়ার মূলধন, 2 সঞ্চিত উদ্বৃত্ত, 3 দীর্ঘমেয়াদী ঋণ অথবা দায়, এবং সর্বশেষ যে 4টি উপাদানের সর্বশেষ উপাদানটি ছিল চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাসমূহ। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাসমূহের যে অপশান, এটিকে আমরা দেখি আমাদের ধীরে ধীরে এই 4টি উপাদানে আমরা কোন কোন অংশগুলো নিতে পারি। তাহলে আমাদের সর্বশেষ প্রথম হচ্ছে 1 শেয়ার মূলধন। তাহলে আমরা শেয়ার মূলধনটিকে আগে উপস্থাপন করব। শেয়ার মূলধনটাকে আমরা কয়েকটি পাল্টে ভাগ করব। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। দেখো, ওই যে শর্মা কোম্পানি লিমিটেডের শুরুতে যে কথাটা বলা হয়েছে 10 টাকা করে 4,000 শেয়ার, তাহলে প্রতিটি শেয়ার 10 টাকা করে 4,000। তো আমরা এখানে 10 গুণ 4,000 লিখলাম, 40,000, অর্থাৎ প্রতিটি শেয়ার 10 টাকা করে 40,000। তাহলে এইখানে আমরা টাকা পাবো 4 লক্ষ। এটাকে আমরা 2 দাগ দিয়ে ক্লোজ করব, কেননা অনুমোদিত মূলধন নিয়ে একটি জয়েন্ট স্টক কোম্পানি তার শেয়ার বাজারে অনুমোদিত হয় বা নিবন্ধিত হয়। আমরা মূলত আর্থিক অবস্থায় ফিসক্যাল ইয়ারে আমরা এজিএম বা অ্যানুয়ালি জেনারেল মিটিংয়ে যে অর্থটি উপস্থাপন করব সেটি হল আদায়কৃত মূলধন। তো আমরা দেখি আমাদের আদায়কৃত মূলধন, অর্থাৎ যেহেতু এখানে অনাদায়ী তলব নাই, অগ্রিম তলব নাই, বকেয়া তলব নাই, তাহলে আমার ইস্যু থেকে শুরু করে আদায়কৃত মূলধন একই আমরা ধরে নিতে পারি। তাহলে ইস্যু বিলি
তলব ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন এটা আমরা নিব 10 গুণ 25,000 শেয়ার। দেখো এইখানে একটা আলোচনার বিষয়, সেটি হচ্ছে 2,50,000 তোমার শেয়ার প্রতিকে ভাগ দাও 10 টাকা করে, তাহলে এইখানে কিন্তু আমরা 25,000 শেয়ার পাবো। তাহলে এই 25,000 শেয়ার অর্থাৎ এই 2,50,000 টাকা, এটাই আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মূলধন হিসাবে উপস্থাপন করব। তাহলে আমরা এক সমাধান করলাম শেয়ার মূলধনের পরিমাণ, পরবর্তীতে সঞ্চিতি এবং উদ্বৃত্ত। তাহলে আমরা দেখি সঞ্চিত উদ্বৃত্তের পরিমাণ কত। সঞ্চিতি ও উদ্বৃত্ত, তাহলে সঞ্চিত উদ্বৃত্তের ক্ষেত্রে আমাদের যে উদ্বৃত্ত সেটা আমরা নিই আগে, অর্থাৎ এটা তোমরা একটু খেয়াল করো, ওই যে আমরা সংরক্ষিত আয় বিবরণী যে উদ্বৃত্তটা নিয়েছিলাম জেরবা উদ্বৃত্ত, সেটি হচ্ছে 70,000। এই টাকা কলমে লিখে পরে যোগ করে আমরা একসাথে আউটারে দিব বা শেষ টাকার কলমে দিব 70,000। এর ভিতর আমরা এখানে এই উপাদানে আর দেখতেছি না, এখানে দেখতেছি কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল 20,000 টাকা, লভ্যাংশ সমতাকরণ তহবিল আছে 30,000 টাকা, এটাকেও নিব এখানে। লভ্যাংশ তহবিল 30,000 টাকা। দেখো আর এইখানে আমাদের সঞ্চিত উদ্বৃত্তের আর কোনো উপাদান নাই, তাহলে আমরা এই কটাকে যোগ করলাম, তাহলে এইখানে পেলাম আমরা 70 আর 20 90 আর 30 1,20,000 টাকা। পরবর্তী অপশনে আমরা 3 নম্বরে আলোচনা করব দীর্ঘমেয়াদী ঋণ বা দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণের আমরা একটা উপাদান দেখতেছি ঋণপত্র, তাহলে এটাকে নিলাম ঋণ পত্র। তো এটার সাথে আর যোগ বিয়োগ নাই, অন্য কোনো উপাদান নাই, এজন্য আমরা সরাসরি বাইরে নিলাম 50,000 টাকা। তাহলে আমরা একে একে শেয়ার মূলধন 1 নম্বরের উপাদান, 2 সঞ্চিত উদ্বৃত্ত নিলাম, শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, 3 দীর্ঘমেয়াদী ঋণ। তাহলে আমাদের এখন বাকি থাকলো 4 নম্বর উপাদান, অর্থাৎ চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা। তো আমরা নিলাম চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার উপাদান কি কি আছে দেখি। চলতি দায়, ও ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে আমাদের চলতি দায় দেখো প্রদ হিসাব, প্রদ নোটস। আগে চলতি দায় নিলাম, প্রদ হিসাব, প্রদ হিসাব আছে 40,000 টাকা। এটা আমরা 1 নম্বর টাকার কলমে বসাই, যেহেতু 3টা 4টে উপাদান পাবো। প্রদ নোটস, প্রদ নোটস
50,000, সরি প্রদ নোটস 25,000, 25,000 এবং দেখো আমার এই যন্ত্রপাতি সম্পদ এটাকে আমরা নিব না, প্রাপ্য হিসাব সম্পদ নিব না এবং অন্যান্য অপশানগুলো কিন্তু আমরা সবই দেখিয়েছি। তবে অন্যান্য তথ্যাবলী 3-এর যে উপাদান এটা কিন্তু আমরা ভবিষ্যৎ ব্যবস্থায় নিব, কারণ দেখা এখানে হচ্ছে ঘোষণা লভ্যাংশ ঘোষণা করতে হবে, এর ভিতরে কিন্তু একটু ফিউচার টেন্স আছে, অথবা আমার হেডিংটাও কিন্তু আছে সুন্দর করে দেখো, চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে ভবিষ্যৎ ব্যবস্থার যে উপাদান সেটার ভিতর আমরা এখানে নিব ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ। এর ক্যালকুলেশনটা কিন্তু আমরা আগেরবার দেখিয়েছিলাম যে 2,50,000 গুণ 10% অর্থাৎ 25,000 টাকা, এই 25,000 টাকা। তাহলে এইখানে আমরা 25,000, 25,000, 50,000 যোগ 40,000, তাহলে এই তিনটা উপাদানকে যোগ করলে পাবো 90,000। এই কয়টা মিলে অর্থাৎ 2,50,000, 1,20,000, তাহলে 3,70,000 যোগ 50,000, তাহলে 4,20,000 যোগ 90,000, 5,10,000। এটাকে কিন্তু তোমরা যোগফলটা সুন্দর করে দেখবা। তাহলে এটাই হচ্ছে আমার যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো লিখি আমরা এটা, শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। দেখো আমরা একে একে আমাদের সেই শর্মা কোম্পানি লিমিটেডের একটি রেওয়া মিলের উপস্থাপিত উপাদান, অন্যান্য তথ্যাবলী এবং করণীয়গুলো সমাধান করলাম। বিনিয়োগের সুদের পরিমাণের ক্ষেত্রে আমরা বিনিয়োগের টাকাকে 5% দ্বারা গুণ করে সময় অর্থাৎ গুণ 9 ভাগ 12 দ্বারা তৈরি করলাম। সংরক্ষিত আয় বিবরণী রেওয়া মিলের উপাদান অন্যান্য তথ্যাবলী থেকে আমরা নিয়ে সমাধান করলাম। গয়ে শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ, অর্থাৎ এখানে শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, চলতি দায়, ভবিষ্যৎ ব্যবস্থা এবং এই যে 4টি উপাদানের সমৃদ্ধে আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ বের করলাম, তার পরিমাণ হলো 5,10,000 টাকা। তা আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে সমস্যা নাই এবং তোমরা বাড়ির কাজ নাও নিয়মাবলী। তো নিয়মাবলী বলতে এইখানে আমাদের সেই বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই যে 3টি পার্ট আমরা এখান থেকে করি, সেই নিয়মগুলো সুন্দর করে দেখবা। আমরা ইতিপূর্বে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এর বেশ কিছু অঙ্কের সমাধান করেছি এবং পরবর্তী লাইভ ক্লাসগুলোতে আমরা এর কিছু ভালো ভালো অঙ্কের সমাধান করব। তো তোমরা এই ক্লাসগুলি অত্যন্ত আন্তরিকতার সাথে এবং গুরুত্বের সাথে নাও, সাথে সাথে পাঠ্য বইয়ের সাথে তোমাদের যে নিয়মগুলি, অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো দেখো। আর সকলকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য স্বাগতম। তবে একটি সতর্ক বাণী হচ্ছে, এটি তোমরা ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে যে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ মৃত্যুর হার বাড়ছে। অতএব তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে যাবে। লাইভ ক্লাস, অনলাইন ক্লাসগুলোর সাথে থাকবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।